ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, সিএফসি এর সংজ্ঞাটা কেউ বলতে পারো? সংজ্ঞা বলতে ফুল ফর্ম আর কি, সংজ্ঞা বলতে এটা মিন করতেছে। ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, কার্বন থাকবে, ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, তাই তো? তার মানে সংজ্ঞাটা হবে এরকম, মিথেন বা ইথেন, সচরাচর এই দুইটা হাইড্রোকার্বনের হাইড্রোজেন গুলো যদি ক্লোরিন আর ফ্লোরিন প্রতিস্থাপন করে, তাইলে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা সিএফসি আর ফ্রেয়ন্স বলি। এটার আরেকটা নাম তো ফ্রেয়ন্স বা ফ্রিয়ন্স, এটাও তো মনে হয় জানো, ঠিক আছে? এটা আরেকটা নাম তো ফ্রেয়ন্স। এখন আসো, এই সিএফসি গুলোকে আমরা নামকরণ করি হচ্ছে নাম্বার দিয়ে, সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 13, সিএফসি 21 বা ফ্রেয়ন্স 21, একই কথা। আচ্ছা, রিসেন্ট তোমরা নিউজটা শুনে থাকবা, একটা নিউজ শোনো না, সবারই জানার কথা আছে, তোমার নারায়ণগঞ্জে একটা মসজিদে এসি বিস্ফোরণ হয় 6টা। তা এসির কন্ডেনসার নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এই সেম জিনিসটা, অর্থাৎ এই সেম ফ্রিয়ন্স গুলো যখন আমরা এসিতে বা ফ্রিজে ব্যবহার করি, তখন ওগুলো নামকরণ করা হয় আর দিয়ে, অর্থাৎ আর 21, আর 22, আর 32। তখন অবশ্য কিছু ক্যাটাগরিতে ভাগ হয়, আর 32A, আর 22A, আর 43, এভাবে, বুঝছো? বাট আলটিমেট তোমার জিনিসটা সেম। ওই আর যা এসি ফ্রিজের ক্ষেত্রে আর যা, আমরা এখানে যে ফ্রিয়ন্স বা ফ্রিয়ন যেটা পড়তেছি, দুইটা আসলে সেম জিনিস। এখন আসো, এগুলো নাম্বারিং কেমনে করা হয়, টেকনিকটা দেখো। ধরো কথার কথা, সিএফসি 11 আমার সাথে সাথে লিখলে ভালো হয়, বুঝছো? তাহলে এটা ধরতে পারবা, কারণ আজকে বোর্ডে হলে এক জিনিস, খাতায় হলে চেষ্টা করে আমার সাথে সাথে লিখ। তো মনে করো সিএফসি 11, হ্যাঁ, নিয়ম হচ্ছে এটার সাথে সবসময় একটা 90 যোগ করবে। আগেই বলতেছি, সিএফসি গুলো নামকরণ করা হয় একটা ডিজিট দিয়ে, 11, 12 এভাবে। আমরা হচ্ছে ডিজিটটা দেখে তার সংকেত বের করার ট্রাই করব। তাহলে সিএফসি 11, এটার সাথে 90 যেটাই থাকো, চোখ কান নাক বন্ধ করে তার সাথে একটা 90 যোগ করবা। 90 যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 101। প্রথম যে সংখ্যাটা সেটা নির্দেশ করে কয়টা কার্বন আছে, দ্বিতীয় যে সংখ্যাটা সেটা নির্দেশ করে কয়টা হাইড্রোজেন আছে, তৃতীয় যে সংখ্যাটা সেটা নির্দেশ করে কয়টা ফ্লোরিন আছে। খুব ইজি একটা টেকনিক। যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার সাথে 90 অ্যাড করবা। 90 অ্যাড করার পর যা পাবা সেটা প্রথম ডিজিটটা কার্বন, পরেরটা হাইড্রোজেন, তারপর একটা ফ্লোরিন, এই সিরিয়ালটা মনে রাখলেই চলে। তাহলে এবার সংখ্যাটা দিকে তাকাও, কার্বন আছে একটা, কার্বনের হাত আশা করি 4টা, এটা সবাই জানো। তাহলে একটা কার্বন নিয়ে 4টা হাত দাও। হাইড্রোজেন দেখো কয়টা, 0, মানে হাইড্রোজেন নাই। ফ্লোরিন আছে একটা, তাহলে কার্বনের একটা হাতে ফ্লোরিন দাও। এরপর দেখো সিএফসির ফুল ফর্ম কি, ক্লোরো ফ্লুরো কার্বন। তাহলে আমরা দেখো এখানে কার্বন পাইছি, ফ্লোরিন পাইছি। তারপর এরপরে রুল হচ্ছে, তোমার যে কয়টা হাত খালি থাকবে সেই কয়টা হাত ক্লোরিন দিয়ে ফিল আপ হবে। এরপর আমার রুলটা হচ্ছে, যে কয়টা হাত খালি থাকবে সেই কয়টা হাত ক্লোরিন দিয়ে ফিল আপ হবে। এটা হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন, আর এটা হচ্ছে নামকরণের টেকনিক। তার মানে সিএফসি 11 বা ফ্রিয়ন্স 11 মানে আলটিমেট বোঝাচ্ছে CCl3F বা ট্রাইক্লোরো ফ্লোরো মিথেন, যেভাবেই তুমি বল। মেন কথা হচ্ছে তোমার নাম্বারটা দেখে সংকেতটা বের করা শিখতে হবে। সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে তোমরা আমার ফ্রেয়ন্স 121-এর সংকেতটা বলো বের করে। সংকেতটা মুখে মুখে বললেই হবে, আমি পরে আবার মিলাই দিব। হয়েছে? CCl4HF। ভেরি গুড। সি, এই সি কয়টা? সি দুইটা। তাহলে C2 বলো। ঠিক আছে, C2HFCl4। এখানে শোনো, এখানে গাঠনিক সংকেত কোনো ম্যাটার না, তুমি ক্লোরিন, ফ্লোরিন, হাইড্রোজেন যেখানে মন চায় দাও। আমার এখানে আণবিক সংকেতটা, আমার গাঠনিক সংকেত কোনো কাজে লাগবে না, বুঝছো? তোমার সংকেত যেভাবে মন চায় সেভাবে লিখ, কিছু আসে যায় না। এখানে আমার আণবিক সংকেতটা ম্যাটার।
সবার মিলছে? আমি একবার দেখাই দিই ফাইনালি, কারো কনফিউশন থাকলে আরেক দফা চেক করো। তাহলে দেখো, সংখ্যা যাই থাক তুমি 90 যোগ করবা। 90 যোগ করার পর আমরা কত পাচ্ছি? 121 আর 90 211। তাহলে আবার কার্বন 2টা, হাইড্রোজেন 1টা, ক্লোরিন 1টা, তাই তো? তাহলে এবার আসলে আমরা সংকেত লিখি। তুমি 2টা কার্বন দিয়ে যে কয়টা হাত খালি থাকে কথা সেই কয়টা খালি হাত দাও। এবার দেখো, হাইড্রোজেন 1টা, ফ্লোরিন 1টা, যেখানে মন চায় একটা হাইড্রোজেন দাও, এখানে একটা ফ্লোরিন দাও, এরপর বাকি হাত ক্লোরিন দিয়ে ফিল আপ করো। ঠিক আছে? এটা হচ্ছে আমার C2HFCl4, বা এটাই হচ্ছে আমার ফ্রিয়ন্স 11। আর কি দেখানো লাগবে? সিএফসি বা ফ্রিয়ন্সের নামকরণ পারা যাবে? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা পারা যাবে। স্যার সিএফসি ফুল ফর্ম আছে ক্লোরোফ্লোরোকার্বন, কিন্তু হাইড্রোজেন নেই ফুল ফর্ম, কিন্তু আমরা তো সংকেতে হাইড্রোজেন পাই। এটা কেমন, মানে এটা কেন? আরে ভাই, তুমি যখন জৈব যৌগের নামকরণ করো, এটা সিম্পল জিনিস, কখনো হাইড্রোজেনের নামকরণ করো? না স্যার। ধরো তুমি একটা সংকেত লিখলা CH3Cl, এটার ইউপ্যাকের নাম কি হবে? 1 ক্লোরোমিথেন, তাই না? হাইড্রোজেন তো আমরা ধরেই নিই, কার্বন থাকলে তার সাথে হাইড্রোজেন থাকবে। আমাদের জিনিসটা কি, বেসিকটা তো হাইড্রোকার্বন, সব তো হাইড্রোকার্বন থেকে আসতেছে। কার্বন থাকলে হাইড্রোজেন থাকবে। তবে তুমি একটা ভালো কথা বলছো, হাইড্রোজেন বলি না কেন। হাইড্রোজেন অনেকে বলে, তোমার এই কথাটা ঠিক আছে। অনেকে এই জিনিসটাকে HCFC বলে, এটাকে বলবে না, এটা হাইড্রোজেন নেই, বাট এটাকে বলবে, বুঝছো? অনেকে যেগুলোতে হাইড্রোজেন থাকে, যেসব ক্লোরোফ্লোরোকার্বনে হাইড্রোজেন থাকে, ওটাকে অনেকে HCFC বলে। দেখবে গ্রো স্যারের বইতে সিএফসি না বলে কোথাও কোথাও HCFC বলা, জিনিস একই, বুঝছো? সচরাচর আমরা HCFC নামটা আমরা কম ইউজ করি, শুধু সিএফসি নামটাই আমরা বেশি ইউজ করি। বাট হ্যাঁ, হাইড্রোজেন থাকার কারণে অনেকে এটাকে হাইড্রোজেন ক্লোরোফ্লোরোকার্বন বা HCFC অনেকে বলে। ভালো একটা জিনিস বলছো, HCFC আর সিএফসি সেম জিনিস, বুঝতেই পারতেছো। সো এটার জন্য আলাদা কিছু। ওকে, বুঝতে পারছি। তাহলে বুঝতে ঠিক আছে, পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা তাহলে আমাকে বলো, সংকেত থেকে নামকরণ কি করে করব? বলো মাথা মুখো। সংকেত থেকে নাম ওইটাই আমি তোমারে বলতেছি, সংকেত থেকে নামকরণ কেমনে করবা, মাথা কাটো। ক্যালকুলেশন করতে হবে, খুব ইজি জিনিস, একটু সংকেতের দিকে তাকাইলেই বুঝতে পারবা। সংকেত থেকে নাম কেমনে করবা বলো? 90 দিয়ে বিয়োগ করে দিব। হ্যাঁ, 90 বিয়োগ করে দিব, 90 বিয়োগ করবা মানে কিসের? কার্বন হাইড্রোজেন, কার্বন মানে কার্বন হাইড্রোজেন ক্লোরিন, ওইটা সিরিজটা লিখে। কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, ক্লোরিন কয়টা হ্যাঁ, লিখে 90 বিয়োগ দিবা, তাহলে সংকেত থেকে আমি নাম পেয়ে যাব। যেমন আমি এইটা ধরো আমার সংকেত দিচ্ছে, বক্সটার দিকে তাকাও, এটা আমাকে সংকেত হিসাবে দিচ্ছে। আমি দেখতেছি কার্বন আছে 2টা, তাহলে 2 লিখলাম। হাইড্রোজেন আছে 1টা, 1 লিখলাম। সিরিয়ালি মেনটেন করতে হবে কিন্তু, হ্যাঁ, আবার উল্টো পাল্টা করে না। ক্লোরিন আছে 1টা, 1 লিখলাম। এবার 90 বিয়োগ করতেছি, তাহলে আবার সেই আমি 121 পাবো না? অবশ্যই পাবো। অর্থাৎ সংকেত থেকে নাম বের করা আরো বেশি সহজ, নাম থেকে সংকেত বের করা অবশ্যই একটু বড় হয় বা একটু কঠিন। সবার কাছে সিএফসি ক্লিয়ার? দাদা একটা হুম। কোশ্চেন ছিল। অবশ্যই। দাদা কোনো ক্ষেত্রে কি 4 ডিজিট থাকতে পারে সংকেতে? থাকতে পারে, বাট ওইটা তোমাদের সিলেবাস 4 ডিজিট থাকতে পারে, এবং 313 এরকম কিছু ফ্রিয়ন্স আছে, বাট ওটা তোমাদের লাগবে না। ঠিক আছে, ওগুলো হচ্ছে আমরা রেফ্রিজারেটরে ইউজ করি, ওগুলো হচ্ছে বাণিজ্যিক ফ্রিয়ন্স, অত দরকার নেই। আর কিছু ফ্রিয়ন্স আছে, যেমন ধরো পানিও কিন্তু একটা ফ্রিয়ন্স, এটা যখন ফ্রিজে আমরা কন্ডেন্সারে পানি ইউজ করি ওটাও ফ্রিয়ন্স। পানিটা আমি ভুলে গেছি, পানির মনে হয় কত মনে নেই, বাট অ্যামোনিয়া যখন ইউজ করি তখন অ্যামোনিয়া হচ্ছে সিএফসি 760। এরকম কয়েকটা ব্যতিক্রম আছে যারা এই ডিজিটে পড়বে না, কিন্তু অত তোমাদের জানার দরকার নেই। ওগুলো হচ্ছে যারা প্র্যাকটিক্যালি বানায় টানায়, বা কখনো যদি সরাসরি ওয়ালটন বা এইসব কোম্পানিতে চাকরি করার চান্স পাও, তাইলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হয়। তাছাড়া আদারওয়াইজ এই ডিজিট নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, আমাদের হচ্ছে বেসিক নামগুলো জানলেই চল। তাহলে ক্লিয়ার সবার কাছে, তাই তো ফ্রেন্ডস? ওকে, তাহলে আমরা একটা জিনিস পার হলাম। আচ্ছা, এর সাথে আরেকটা কোশ্চেন আছে, ফ্রেন্ডস কিভাবে ওজোন স্তর ধ্বংস করে। অ্যান্সার সরাসরি বইতে দেওয়া আছে, প্লাস আমি তোমাদের ছোটখাটো 1-1.5 পৃষ্ঠার মধ্যে একটা ছোট নোট দিয়ে দিব না, এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলো। তাহলে একটা প্যারা গেল আমার।
এবার নেক্সট আসি, আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি, লুইস। আমাদের তিনটা মতবাদ আছে, আমার দরকার হচ্ছে তিন মতবাদের মধ্যে বেসিক জায়গা কোনটা বুঝার, এইটা হচ্ছে আমার মেইন ই, বুঝছো? আচ্ছা, ফার্স্ট আমাকে জাস্ট বলো লুইসটা এদের মধ্যে সবচেয়ে আলাদা, ওইটাকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আরহেনিয়াস আর ব্রনস্টেড লাউরির মধ্যে পার্থক্য কি? দাদা জলীয় দ্রবণ আছে আর জলীয় দ্রবণ নাই। একটা একটা পার্থক্য গেল, আর একটা কোশ্চেনটা আমি ঘুরাই করি, তাহলে অ্যান্সার দিতে পারবা দাদা। ধরো আরহেনিয়াস মতবাদ অনুসারে পানি অ্যাসিডও না ক্ষারও না, কিন্তু ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে পানি অ্যাসিড বা ক্ষার হয়ে যাচ্ছে, কিসের বেসিস? ও দাদা এটা কনজুগেটেড অ্যাসিড ক্ষার, এটার উপর বেস করে। কনজুগেটেড পরে, কনজুগেটেড তো আমরা যখন সংজ্ঞা দিব তারপরে না কনজুগেটেড, কিন্তু আমি বলতেছি কোন মানে তোমার ব্রনস্টেড লাউরির কোন মতবাদটার জন্য পানি অ্যাসিড বা ক্ষার হচ্ছে, ও যেটা আরহেনিয়াস। দাদা এক ক্ষেত্রে পানি হচ্ছে যখন প্রোটন গ্রহণ করে তখন হচ্ছে আমরা ওটাকে ক্ষার বলি, যখন প্রোটন দান করে তখন ওটাকে আমরা অ্যাসিড বলি। আরহেনিয়াস মতবাদে ক্ষার হইতে গেলে অবশ্যই অবশ্যই OH ত্যাগ করতে হবে, এখানে প্রোটনের কথা বলা নেই, বুঝতে পারছো? ব্রনস্টেড লাউরিতে প্রোটনের মানে ত্যাগ আছে। আরহেনিয়াসে কোথাও প্রোটনের কথা বলা নেই, আরহেনিয়াসে ক্ষারের সংজ্ঞা দিছে যারা OH মাইনাস ত্যাগ করবে। ওকে ওকে ফাইন, তাহলে আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি। তাহলে আরহেনিয়াস আর ব্রনস্টেড লাউরির মধ্যে ডিফারেন্স হচ্ছে দুইটা, এক হচ্ছে পানির উপস্থিতি নাই, দুই হচ্ছে ব্রনস্টেড লাউরি অনুসারে ক্ষার H+ গ্রহণ করবে, কিন্তু আরহেনিয়াস মতবাদ অনুসারে ক্ষারের সংজ্ঞা হচ্ছে যে OH মাইনাস ত্যাগ করবে। এই দুইটাই হচ্ছে মেইনলি তোমার আরহেনিয়াস আর ব্রনস্টেড লাউরির মধ্যে পার্থক্য, মুখোমুখি পার্থক্য, ঠিক আছে? এখন আসো ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে আমাদের জাস্ট দুইটা জিনিস হচ্ছে ভালো মতো শিখতে হয়, যে দুইটা জিনিস আমরা তোমাদের অ্যাসিড ক্ষার যখন পড়াইছিলাম তখনই মোটামুটি ডিটেলস বলছিলাম। একটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার, ওটার জন্য আমরা একটা সূত্র পড়ছি K × Kb = 10⁻⁻14, আরেকটা হচ্ছে অ্যামফিটেরিক, অ্যামফিপ্রোটিক বা উভধর্মী যৌগ। ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে আমাদের সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে উভধর্মী বা অ্যামফিটেরিক যৌগগুলো পড়া, ঠিক আছে? তাহলে আমি যদি উভধর্মী যৌগটা আগে বলি, কারণ তো তোমার অনুবন্ধীটা আমরা পড়ে ফেলছি, তাহলে আগে উভধর্মীটা নিয়ে কাজ করি। একটা উদাহরণ মানে এইটা থেকে এমসিকিউটা সবচেয়ে বেশি যেটা আসে, চারটা অপশন দিয়ে বলে যে নিচের কোনটা উভধর্মী। একটা জিনিস উভধর্মী কিনা এটা চেক করার ওয়ে কি বলতো? মানে তোমাকে যে কোনো একটা সংকেত দিয়ে দিলাম, তুমি দেখে কেমনে বলতে পারবা যে এটা উভধর্মী হবে কি হবে না? খালি চোখে বা একটু চিন্তা করে বলো। একটার বেশি মানে হাইড্রোজেন থাকা লাগবে। আরেকটু বুঝিনি, মানে ক্লিয়ার শোনা যায়নি, বুঝছো? আরেকবার একটু বলবা? দাদা মানে হাইড্রোজেনের যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই একের বেশি হবে। ওইটা ভুল বললাম। হাইড্রোজেনের সংখ্যা একের বেশি কেন হবে? একও তো হইতে পারে। আমি বলতেছি একটা সংকেত দেখে, আচ্ছা আমি একটা উদাহরণ দিই সবার জন্য। HSO4- এটা উভধর্মী নাকি উভধর্মী না? উভধর্মী দাদা। কিভাবে বুঝলাম? জারণ সংখ্যা। না না না, জারণ সংখ্যা টংখ্যা এটা প্রোটন দানও করতে পারে আবার প্রোটন গ্রহণও করতে পারে। উভধর্মী মানে কি? প্রোটন দানও করতে পারে, প্রোটন গ্রহণও করতে পারে। তাহলে তোমরা মনে মনে যেটা চিন্তা করবা, এটা থেকে একটা প্রোটন বাদ দিয়ে দিবা, এটা থেকে প্রোটন বাদ দিলে কি থাকে? সালফেট আয়ন, সালফেট আয়নের অস্তিত্ব আছে। দেন এটার সাথে একটা প্রোটন অ্যাড করবা, এটার সাথে একটা প্রোটন অ্যাড করলে কি হবে? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের অস্তিত্ব আছে। তার মানে এই উভধর্মী। অর্থাৎ কোনো কিছু হাতের কাছে পাইলে উভধর্মী কিনা এটা চেক করার বেস্ট ওয়ে হচ্ছে প্রোটন যোগ করে দেখবা, প্রোটন বাদ দিয়ে দেখবা, যদি দুই ক্ষেত্রে অস্তিত্ব থাকে তাইলে এটা উভধর্মী হবে। সচরাচর আমাদের
পানি তো একটা উভধর্মী, এটা আমরা জানি। এর বাইরে যেগুলো হচ্ছে বাইসালফেট আয়নগুলো, অর্থাৎ মাঝামাঝি আয়নগুলো, ঠিক আছে, এই আয়নগুলো সবাই উভধর্মী হয়, যেমন বাইসালফেট, বাইকার্বনেট, এই আয়নগুলো সচরাচর বেশি উভধর্মী। অর্থাৎ উভধর্মী চেক করার বলো একবার একটু চেক করে বলবেন, দাদা লাইন চলে গেছে, শুনতে পাইনি। বলতেছি উভধর্মী চেক করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওটা থেকে একটা প্রোটন বাদ দিবা এবং ওটার সাথে একটা প্রোটন যোগ করবা। দুই ক্ষেত্রেই যদি আমি মানে বাদ দেওয়ার পরও যেটা পাবো এবং যোগ করার পরও যেটা পাবো, এই দুইটা যোগেরই যদি অস্তিত্ব থাকে তাইলে ওইটা উভধর্মী হবে। এটা হচ্ছে মনে মনে বের করার টেকনিক। বাকিটা বিক্রিয়া দিয়ে। এখন আসো বিক্রিয়া দিয়ে কেমনে বের করব। প্রথমে আসো বাইসালফেট আয়নের সাথে পানি যোগ করবা। তোমরা অনেকে কমপ্লিকেটেড বিক্রিয়া বানায় ফেলো, অত দরকার নেই। বাইসালফেট আয়নের সাথে পানি যোগ করো। পানি যোগ করার পর ধরো কথার কথা আমি এইটা পাইলাম। বিক্রিয়া তো সবাই দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এবার দেখ, এটা পাইলাম। তার মানে এখানে বাইসালফেট কি করছে? প্রোটন ত্যাগ করছে। ওকে, পরে যে কাজটা করবা কি জানো? আবার পানি যোগ করবা। কোনো কিছু যোগ করার দরকার নেই। পানি যোগ করে এবার সালফিউরিক অ্যাসিড বানাবো। তাহলে বাইসালফেট এখানে কি করছে? প্রোটন গ্রহণ করছে। তার মানে বাইসালফেট উভধর্মী। এখানে এক বিক্রিয়া দিয়ে এক ঢিলে দুই পাখি মারলাম। বাইসালফেট দিয়ে একবার দেখাইলাম, বাইসালফেটকে যেমন উভধর্মী দেখাইলাম, পানিকেও তেমন উভধর্মী দেখাইলাম। বুঝছো? মানে এক ঢিলে দুই পাখি মারা। তাহলে প্রথমটায় বাইসালফেট কি করছে? প্রোটন ত্যাগ করছে, পানি প্রোটন গ্রহণ করছে। তার মানে এখানে বাইসালফেট অ্যাসিড, পানি ক্ষার। পরের বার কি হয়েছে দেখো, বাইসালফেট প্রোটন গ্রহণ করছে, পানি প্রোটন ত্যাগ করছে। তার মানে এখানে পানি হচ্ছে অ্যাসিড, বাইসালফেট হচ্ছে ক্ষার। তো তোমরা যখন উভধর্মী দেখাবা, যদি বিক্রিয়া দিতে বলে, অনেকের মনে হলো পরীক্ষার হলে বিক্রিয়া মনে পড়তেছে না, জাস্ট এই একটা বিক্রিয়া মনে রাখবে। এই বিক্রিয়াটাতে পানি উভধর্মী, এটা তো আমি বুঝাইতে পারতেছি। তার সাথে অন্য যে কোনো আয়নকে যদি উভধর্মী দেখাইতে হয়, সরাসরি পানির সাথে বিক্রিয়া করাবা। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ঠিক আছে? প্লাস বইতে তো টুকটাক দেখা যাবে। আচ্ছা, অনুবন্ধী অ্যাসিড ক্ষার কি জিনিস তা তো আশা করি সবার মনে আছে, তাই না? মুখে মুখে বলো, বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কে? দাদা SO4 2- সালফেট আয়ন। বাইসালফেটের অনুবন্ধী অ্যাসিড কে? H2SO4। সবার কাছে ক্লিয়ার? বাইসালফেটের অনুবন্ধী ক্ষার, তার মানে বাইসালফেট নিজে যখন অ্যাসিড হবে, মানে এইটা, এই বাইসালফেটটা হচ্ছে অ্যাসিড, তাহলে তার অনুবন্ধী ক্ষার হচ্ছে এইটা SO4 2-। আর এই বাইসালফেটটা হচ্ছে ক্ষার, তাহলে তার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H2SO4। এই কোশ্চেনটা তোমাদের খুব বেশি আসে। একটা উভধর্মী আয়ন তুলে দিয়ে তার অনুবন্ধী অ্যাসিড কোনটা, তার অনুবন্ধী ক্ষার কোনটা। মিলা আসো? আচ্ছা, ও তো মনে হয় স্পিকারে প্রবলেম থাকে, তারে জিজ্ঞেস করি। আসছো? ওকে, শুভজ্যোতি আসো না? দাদা আছে। বলো, পানির অনুবন্ধী অ্যাসিড কে? অনুবন্ধী অ্যাসিড। হ্যাঁ, পানির অনুবন্ধী অ্যাসিড হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। পানির অনুবন্ধী ক্ষার হাইড্রোক্সিল আয়ন। ফাইন, স্পিকার অফ করে দাও। শোনো, তোমাদের এখান থেকে যে এমসিকিউ গুলো আসে, বুঝছো, তার মধ্যে তোমরা সবথেকে বেশি ভুল করো অমুকের অনুবন্ধী আয়ন, মানে অমুকের অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার। তাহলে জাস্ট এতটুকু মনে রাখো, অনুবন্ধী অ্যাসিড প্রোটন যোগ করো, অনুবন্ধী ক্ষার প্রোটন বিয়োগ করো বা প্রোটন বাদ দাও। এই বক্সটা একটু কষ্ট করে মনে রাখো। 3টা স্টার দিয়ে দিলাম। এটা থেকে একটা এমসিকিউ প্রতিবার বোর্ডে আসে এবং প্রতিবার পরীক্ষার হলে ভুল করে। এটা যোগ লিখছি, হ্যাঁ, অনুবন্ধী যোগ। তার মানে যদি বলে অমুকের অনুবন্ধী অ্যাসিড কে, তাহলে যার অনুবন্ধী অ্যাসিড বলবে তার সাথে একটা প্রোটন যোগ করবা। মনে করো পানির অনুবন্ধী অ্যাসিড কে, তাহলে আমরা কি করছি? পানির সাথে একটা প্রোটন যোগ করছি। এই যে পানি নিজে ক্ষার, তাহলে তার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H3O+। অমুকের অনুবন্ধী ক্ষার কে, তাহলে ওইটা থেকে একটা প্রোটন বাদ দাও। যখন আমি বলছি পানির অনুবন্ধী ক্ষার কে,
পানি থেকে একটা প্রোটন বাদ দিছো OH মাইনাস, প্লাস একটু কোশ্চেনটা পড়ে দেখবা যে কথা আবার ঘুরাইছে কিনা। কথা ঘুরাবে না, কথা নর্মালি এইভাবেই থাকে, তাও কোশ্চেনটা একবার চেক করবে, ঠিক আছে? আর এই অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার সবসময় মাথায় রেখো, কারো অনুবন্ধী ক্ষার পাইতে হলে ওই যৌগটাকে নিজে অ্যাসিড হইতে হবে, উল্টায় কারো অনুবন্ধী অ্যাসিড পাইতে হলে ওই যৌগটাকে নিচে ক্ষার হইতে হবে। এই যে আমরা খাঁটি বাংলায় যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় নিজের মধ্যে চিন্তা করে নিবা, তাইলেই হবে। তাহলে সচরাচর এই জিনিস ভুল যায় না, যাওয়ার কথাও না, যাওয়া উচিত না। তাহলে ব্রোনস্টেড-লাউরি মতবাদ, আর্রেনিয়াস মতবাদ থেকে আমার টপিক হচ্ছে এইগুলাই। কি কি? অনুবন্ধী অ্যাসিড কি, অনুবন্ধী ক্ষার কি, উভধর্মী যৌগ কি, ব্রোনস্টেড-লাউরি মতবাদ আর আর্রেনিয়াস মতবাদের পার্থক্য। 4টা কোশ্চেন, ঠিক আছে? আবার বলতেছি, অনুবন্ধী অ্যাসিড ক্ষার কি, উভধর্মী যৌগ কি, ব্রোনস্টেড-লাউরি মতবাদ আর আর্রেনিয়াস মতবাদের মধ্যে পার্থক্য, এতটুকু। এই কয়টা কোশ্চেন হচ্ছে ঘুরে ফিরে ব্রোনস্টেড-লাউরি আর আর্রেনিয়াস মতবাদ থেকে আসবে। এছাড়া এখান থেকে আর আসার মতো কোনো কোশ্চেন নেই। ওকে, লাস্ট লুইস অ্যাসিড, লুইস ক্ষার তো আমরা জৈব যৌগে পড়ে ফাটাই ফেলি, সো এইটার আলাদা করে আমাদের এখানে না পড়লেও চলে, ঠিক আছে? কারে জিজ্ঞাসা করি? আচ্ছা, ওপেন, যে কেউ বলো, লুইস অ্যাসিড চেনার ওয়ে কি? ফার্স্ট অরবিটাল থাকে। ফাইন। আর ধরো ফাঁকা অরবিটাল নাই, তারপরে লুইস অ্যাসিড হইতে পারে, এরকমও তো কিছু আছে, তাদের চিনবো কেমনে? অষ্টক পূর্ণ পূর্ণ হবে না কি হবে না? হবে না। হবে না মানে অষ্টক সংকোচন, যেটা বলি অসম্পূর্ণ অষ্টক থাকবে। ভেরি গুড। শোনো, কষ্ট করে 3টা লুইস অ্যাসিডের নাম মুখস্থ করবা। আমি বলতেছি, উদাহরণ দিলে এই 3টার ভিতর থেকে দিব বা এর কাছাকাছি দিব। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে BF3, BF3 হচ্ছে অসম্পূর্ণ অষ্টক, বুঝছো? আর একটা হচ্ছে যে কোনো ডি ব্লক মৌলে এরকম যৌগ দিলে, ডি ব্লক মৌল আছে এরকম যে কোনো যৌগ দিলে সে লুইস অ্যাসিড হবে, ডি ব্লক মৌলে। তাহলে লুইস অ্যাসিড গেল। তাহলে লুইস অ্যাসিড চেনার ওয়ে হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রন নিতে পারে, বুঝছো? লুইস অ্যাসিডের কাজ হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে, লুইস ক্ষার তার উল্টা, মুক্তজোড় ইলেকট্রন দান করবে। তাহলে লুইস অ্যাসিড চেনার ওয়ে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। নেক্সট, লুইস ক্ষার চেনার ওয়ে কি? এটা আরো সহজ। মুক্তজোড় ইলেকট্রন আছে যার, ফ্যান্টাস্টিক, যার মুক্তজোড় ইলেকট্রন আছে। সবচেয়ে কমন দুইটা উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া আর পানি, আর দুনিয়ার যত অ্যামিন আছে, ঠিক আছে? অ্যামিন গ্রুপের সদস্য যারা আছে সবাই, অ্যামোনিয়া, পানি আর দুনিয়ার যত অ্যামিন আছে, এদের চেনার ওয়ে হচ্ছে এদের লোন পেয়ার থাকবে। কোশ্চেন উত্তরেরা লোন পেয়ার দিবে না, কিন্তু এদের থাকবে। আচ্ছা, মনে আছে কার? দেখি, মিম আসো? কারে জিজ্ঞাসা করা যায়? আচ্ছা, ওপেন ফর অলই করি, নাম মনে পড়তেছে না কেন আমার। লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ফার্স্ট নিউক্লিওফাইল। শিওর? ইলেকট্রন আছে তো, সে তো নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। এই বয়সে এই ভুল করো না। লুইস অ্যাসিড যে ইলেকট্রন আকর্ষণ, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী। তার মানে লুইস অ্যাসিড কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তার মানে স্বাভাবিক ব্যাপার তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে লুইস অ্যাসিড অবশ্যই ইলেকট্রোফাইল হবে, এদেরকে আমরা বলি প্রশম ইলেকট্রোফাইল। আর লুইস ক্ষার হবে ডেফিনেটলি নিউক্লিওফাইল। এর মুক্তজোড় আছে, সে নিউক্লিয়াসকে অ্যাটাক করবে বা এই প্রোটনকে অ্যাটাক করবে। তাহলে লুইস ক্ষার হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, লুইস ক্ষার হচ্ছে নিউক্লিওফাইল। এটা অবশ্য পরে আমরা যখন জৈব যৌগ পড়বো তখন তো আমরা ইন ডিটেইলস এগুলো দেখবো। আমি জাস্ট আগে থেকে তোমাদের যতটুকু বেসিক একটু ক্লিয়ার করা যায় সেটা করে রাখতেছি। আচ্ছা, তাহলে আমার বুঝার মতো জিনিস ছিল এই দুইটাই, ফ্রিয়ন্সের নামকরণ আর হচ্ছে লুইস অ্যাসিড, লুইস ক্ষার, তাই তো? বাকিগুলো তো আমি নোট দিতেই পারতেছি, নোট কালকে পেয়ে যাবা, কালকে ছুটি দিন আছে তো আমি মোটামুটি কালকে 3টে বসে কমপ্লিট করে ফেলতে পারবো। আর কি তোমরা আমাকে এমন কোনো কোশ্চেন করছিলা যেটা আমার বুঝানোর মতো কিছু আছে? আমি একটু চিন্তা করি। একটা বলছিলা
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, রাইট, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসটা মুখে বললেই হবে। দেন আমাকে বললা হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ছিল, এরপর আমাকে বললা হচ্ছে পরে কি বললা, ওই এফজিডি প্ল্যান্ট, ওটা তো বিক্রিয়া, নোট দিলেই হবে। তারপরে হচ্ছে প্যান, নোট দিলেই হবে। তারপরে হচ্ছে আর্সেনিকের বিষক্রিয়া, নোট দিলেই হবে। তারপরে বলছো হচ্ছে আমাকে সিএফসি ওজোন স্তর কিভাবে ধ্বংস করে, নাইট্রোজেন ফিক্সেশন, এই কয়টা দিলেই হবে। বায়ুমণ্ডলের স্তর সম্ভবত বইতে ছক আকারেই আছে, ওটা তো নিজেরাই মুখস্থ করতে পারবা। আচ্ছা, তাহলে আমি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসটা একটু মুখে বলি, তাইলেই হচ্ছে। তাহলে বাকি যে কোশ্চেনটা আছে আইদার আমি নোট দিব, নাহলে আমার বইতে সরাসরি দেওয়াই আছে। তোমাদের না বললেও খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে বুঝার মতো তেমন কিছু আমি দেখতেছি। কেউ কি আমাকে বলতে পারবো একটা সাইক্লোন কেমনে হয় প্র্যাকটিক্যালি, মানে প্রাকৃতিক ভাবে কি ঘটনাটা ঘটলে একটা সাইক্লোন বা একটা ঘূর্ণিঝড় হয়? বাতাসের চাপের কি ধরনের তারতম্য বা কি হইতে পারে? নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে। নিম্নচাপটা কিভাবে সৃষ্টি হয়? বাতাসের জলীয় বাষ্প। তো কমপ্লিকেটেড যেও না, তুমি খালি আমরা তাপমাত্রা বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে গেলে কি হবে? সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেলে বায়ু উপরে মানে হচ্ছে উপরে উঠে যায়, যার কারণে হচ্ছে বায়ু হালকা, চারপাশ থেকে, যত বেশি হ্যাঁ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে চারপাশ থেকে বায়ু হচ্ছে ওই স্থানে আসতে চায়, তখন হচ্ছে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, যার কারণে ওকে, আর লাগবে না। এখন তুমি আমাকে এই জিনিসটাই বয়লার চার্লসের সাথে রিলেট করো, এই জিনিসটা কিভাবে বয়লার চার্লসের সাথে রিলেট হচ্ছে? তাপমাত্রা বেড়ে গেলে বায়ু ভলিউম বেড়ে যাচ্ছে। ভেরি গুড, তাপমাত্রা বাড়লে বায়ুর ভলিউম বাড়ছে। তাপমাত্রা ভলিউম বাড়লে কি হবে? আর ভলিউম বাড়লে প্রেসার কমে যাচ্ছে। ভলিউম বাড়লে প্রেসার কমে যাচ্ছে, তাহলে তাপমাত্রা বাড়লে ভলিউম বাড়তেছে, এটা চার্লসের সূত্র। ভলিউম বাড়লে প্রেসার কমতেছে, এটা বয়লের সূত্র, তাই না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখছো, আমি বললাম না, নিজেরা বললেই বের হয়ে যাবে, আসবে। ব্যাপারটা দেখো, নর্মালি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যে জিনিসটা, হঠাৎ করে যদি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তাহলে যেটা হবে, বায়ু, হালকা বায়ুটা উপরে উঠে যাবে, ওই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুগুলো এসে ওইটাই করবে। এখন আসো, এখানে বয়লের সাথে প্রভাবটা কি? বয়লের সাথে প্রভাব হচ্ছে তাপমাত্রা যত বেড়ে যায়, বুঝছো, তাপমাত্রা বেড়ে গেলে তোমার বায়ুর আয়তন বাড়ে। বায়ুর আয়তন বাড়া মানে হচ্ছে আয়তনের ঘনত্বের সম্পর্ক কি, রো ইকুয়াল টু W/V, এটা তো মনে হয় সবাই জানে। আয়তন বাড়লে ঘনত্ব কম, তাহলে তাপমাত্রা যত বাড়তেছে বায়ুর আয়তন তত বাড়তেছে, আয়তন বাড়লে ঘনত্ব কমতেছে। ঘনত্ব কমা মানে হচ্ছে হালকা বায়ুগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, তার মানে যার আয়তন বেশি তার ঘনত্ব কম, তার মানে ওই বায়ুটা হালকা, ও আস্তে আস্তে উপরের দিকে উঠা শুরু করবে। তাহলে ওই বায়ুটা যত উপরের দিকে উঠবে, ওইখানে যেহেতু আয়তন বাড়তেছে, তার মানে ওইখানে তোমার চাপ কমবে, ফলে উচ্চচাপী অঞ্চল থেকে বায়ু সজোরে এসে নিম্নচাপ অঞ্চলের জায়গাটা ফিল আপ করার ট্রাই করবে, দ্যাটস আওয়ার সাইক্লোন, আর এটা হচ্ছে আমার ঘূর্ণিঝড়। তাহলে বয়লের সূত্রের সাথে রিলেশন কি? আয়তন বাড়াতে চাপ কমে গেছে। চার্লসের সূত্রের সাথে রিলেশন কি? তাপমাত্রা বাড়াতে আয়তন বাড়ছে। কেউ যদি বলে সমন্বয় সূত্রের সাথে রিলেট করো, তাহলে লিখে দিবা P1/ρ1 T1 = P2/ρ2 D2। মানে বায়ুমণ্ডলে যে সূত্রের সাথে রিলেট করতে বলো, আমার একটা না একটার সাথে রিলেশন পেয়ে যাবে। আর যদি কিছুই মনে না থাকে, সবগুলো যে কয়টা মনে আসছে সব কয়টা লিখবে, ঠিক আছে? যদি এই ধরনের কোনো কোশ্চেন কখন আসে, আমার ধারণা আসবে না, বাট আমি সবসময় মোটামুটি বইয়ের সব পোর্শন থেকে অ্যাটলিস্ট একটা করে কোশ্চেন দেওয়ার ট্রাই করি, বুঝছো, যাতে একটা সব পোর্শন একবার করে টাচ করা হয়। হুট করে একটা কোশ্চেন এসে গেলে একেবারে আটকায় যাতে না পড়ো, এটাই হচ্ছে আমার মেইনলি টার্গেট। ওকে, তাহলে মনে হয় আমাদের সবগুলোই, আর কোনোটা নেই, ওইভাবে কোনো ঝামেলা নেই। ওকে, এবার আমি গতদিনের পড়াটা একটু রিভিউ করি, কে কি বুঝছিলা, এবার চেক করা যাক। আচ্ছা, শ্রমিক একটা ভালো কোশ্চেন করছিল গতদিন, আমি অ্যান্সারটা দেওয়া হয় নাই। সেটা হচ্ছে, একটা লাস্ট আমাদের কোশ্চেন ওই দিন বাকি ছিল, আমি ভুলে গেছিলাম অ্যান্সার দিতে। কোশ্চেনটা ছিল এরকম, কোন গ্যাস সহজে তরলীকরণ করা যায়, এটা আমরা বুঝবো কি করে? অ্যান্সারটা খুব সিম্পল, যার সংকট তাপমাত্রা যত বেশি তাকে তত সহজে তরলীকরণ করা যাবে। এখন আমাকে কোশ্চেন করতে পারো, তাহলে কি আমরা সংকট তাপমাত্রার মান মুখস্থ করবো? লিটারালি এটা করা উচিত না, কিন্তু একবারই কোশ্চেনটা রাজশাহী বোর্ডে আসছিল, এবং ওইবার গ্যাসটা ছিল কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন, দুইটা গ্যাস, বুঝছো? তো আমরা ন্যাচারালি কার্বন ডাই অক্সাইড আর
জানি, সো আমরা বলতে পারছিলাম যে কার্বন ডাই অক্সাইডের সংকট তাপমাত্রা অনেক বেশি, যেটা ন্যাচারালি আমরা মুখস্থ করি 31.1 ডিগ্রি সেলসিয়াস। একটা ডাটাই আমি সবসময় মুখস্থ করি সংকট তাপমাত্রা। এখন দুইটা আননোন দিলে দেওয়ার কোনো কথা না, বোর্ড পে সৃজনশীলে কখনো মান মুখস্থ করার মতো কোনো কোশ্চেন দেওয়ার কথা না। তারপরেও যদি মনে করো যে হঠাৎ করে দুইটা আননোন চলে আসছে, তাহলে সচরাচর যেটা হয় যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার সংকট তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় যে হবে এর কোনো গ্যারান্টি নেই। যেমন ধরো মিথেনের আণবিক ভর 16, কার্বন ডাই অক্সাইডের 44, কার্বন ডাই অক্সাইডের সংকট তাপমাত্রা 31, কিন্তু মিথেনের কিন্তু 80। মানে মিথেনের আণবিক ভর বেশি কিন্তু তার সংকট তাপমাত্রা, সরি, মিথেনের আণবিক ভর কম কিন্তু তার সংকট তাপমাত্রা বেশি। সো সবসময় বলা যাবে না যে আণবিক ভর বেশি হলে সংকট তাপমাত্রা বেশি হবে, কিন্তু অনেক কয়েকটা ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, মানে কয়েকটা ক্ষেত্র বাদ দিলে দেখা যায় যে সংকট তাপমাত্রা আণবিক ভরের সাথে সাথে মোটামুটি বাড়তে থাকে। বুঝছো? সো যদি এরকম কোনো কোশ্চেন আছে যে কোন গ্যাসটা সহজে তরলীকরণ করা যাবে, আমার অ্যান্সার হচ্ছে যার সংকট তাপমাত্রা বেশি তাকে তত বেশি সহজে তরলীকরণ করা যাবে। আর কিভাবে করা যাবে সেটা তো আমরা আগের দিন একবার দেখছিলাম, আজকে না হয় আরেকবার একটু তোমাদের রিভিউ করে। দাদা মিথেনেরটা কত বললেন? মিথেনের 80 মনে হয়, 80 না 82, গুগল একটু সার্চ দিয়ে দেখো তো। আমার এটা মাইনাস রেঞ্জে সম্ভবত। মিথেনের মাইনাস রেঞ্জে, তাই? সত্য? এরকম জানতাম। মিথেনের গলনাঙ্ক মাইনাস রেঞ্জে, সংকট তাপমাত্রা মাইনাস রেঞ্জে কিনা সেটা আমার, এটা গুগলে সার্চ দিলে বের হয়ে যাবে। সো ক্লাস শেষ হলে দেখা যাবে। আমি এমনি আমার মনে হচ্ছিল তাই, মানে আমার মেইনলি যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা তো তোমাদের বলছি। সো মান মুখস্থ করতে যাওয়ার কোনো দরকার নেই, ওইটা হচ্ছে আমার মেইন কথা। আচ্ছা ওকে, এখন কারেতে রিভিউ করাবো। শ্রমিক আসো লাইনে। দাদা বলেন। প্রথম কোশ্চেন, পুরা গ্যাস তরলীকরণ প্রক্রিয়ায় গ্যাসের সূত্রের ব্যবহার, এটা একটু পয়েন্ট ওয়াইজ আমাকে বল যে এটা আমরা কিভাবে লিখবো। সবাই একটু কষ্ট করে শুনুন। মনে আছে পয়েন্টগুলো? ক্লিয়ার মনে আসছে না। তোমার যতটুকু মনে আছে ততটুকুই বলো, বাকিটা আমি অ্যাড করে দিই, একটা রিভিশন হয়ে যাক। প্রথমে হচ্ছে গ্যাসটা এক নম্বরে কি আমার একটা একটা করে আসছে গ্যাস তরলীকরণ, তুমি বলো আমার বয়লের সূত্রের ভূমিকা সেটা আমারে বলো। বয়লের সূত্র মাথায় আসলে যে, মানে বয়লের সূত্র শুনলে যে জিনিসটা মাথায় আসে ওইটা দিয়ে চিন্তা করো, পারবা, মনে পড়ে যাবে। পড়ছে? আচ্ছা থাক, দরকার নেই, আমি একবার রিভিউ করে। ওকে সবাই আরেকবার শোনো, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কিন্তু হয় কি আমরা সচরাচর ম্যাথ খুব বেশি করি, থিওরি এই জায়গাটা বাদ থেকে যায়। তাহলে আবার শোনো, দুইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আমি সৃজনশীলের জন্য, একটা হচ্ছে গ্যাসের তরলীকরণ, একটা হচ্ছে গ্যাসের পরিবহন। গ্যাসের পরিবহনটা তো গতদিন আমরা অঙ্কই করছি, প্লাস আমার কথা ছিল তোমরা টেস্ট পেপারে ঘাটাঘাটি করে দেখবা, দুই একটা প্রবলেম বলছে আমি সলভ করে দিচ্ছি আমার এমনি যারা দিছিলাম। আর গ্যাসের তরলীকরণের পয়েন্ট গুলো আবার শোনো। প্রথমে হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্র কি? গ্যাসের চাপ যত বেশি হবে গ্যাসের আয়তন তত কম হবে, গ্যাসের আয়তন যত কম হবে গ্যাস অণুগুলো তত পরস্পরের কাছাকাছি আসবে, তাদের আন্তঃনমিক আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে, ফলে গ্যাস তরলীকরণ প্রক্রিয়া সহজতর হবে। এটা গেল বয়লের সূত্রের প্রয়োগ। সেকেন্ড, চার্লসের সূত্র। গ্যাসের তাপমাত্রা যত কম হবে তত গ্যাসের আয়তন হ্রাস পাবে। এবার আগের কথাটা আবার রিপিট করবা, আয়তন হ্রাস পাওয়া মানে গ্যাস অণু সময়ের মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বল অনেক বৃদ্ধি পাবে, ফলে গ্যাসকে তরলীকরণ সহজ হবে। এই দুইটা গেল বয়েল এবং চার্লসের সূত্র। এরপরে অবশ্যই তোমাদের একটা কথা মেনশন করতে হবে যে শর্ত থাকে যে গ্যাসকে তরলীকরণ করার জন্য গ্যাসের তাপমাত্রা অবশ্যই সংকট তাপমাত্রা নিচে নামাতে হবে। আর যদি বলে যে কোন গ্যাসকে সহজে তরলীকরণ করা যাবে, তাহলে এইটা বলার পর বলবা যে গ্যাসের সংকট তাপমাত্রা যত বেশি তাকে তরলীকরণ করা তত সহজ। এরপরে সংকট তাপমাত্রা একটা সংজ্ঞা দিই, যে আগে দিতেও পারো পরে দিতে পারো। তাহলে দেখো জাস্ট 4টা পয়েন্ট, বয়লের সূত্র, চার্লসের সূত্র, সংকট তাপমাত্রার সংজ্ঞা, সংকট গ্যাস তরলীকরণের সংকট তাপমাত্রার ভূমিকা, এই 4টা পয়েন্ট এইটুকু মনে রাখলেই চলে। আর গ্যাসের পরিবহনে কি বলছিলাম আমি? গ্যাসের পরিবহনের ক্ষেত্রে আমি বলছিলাম যে
প্রথম যদি এরকম বলে যে ওরা ভর দিয়ে দেয় এবং ওরা একটা চাপ দিয়ে দেয় যে গ্যাস সিলিন্ডারটা এত চাপ সহ্য করতে পারে, তাহলে তুমি ভর দিয়ে চাপের মান বের করে দেখবা যে যে চাপটা সহ্য করতে পারে তার চেয়ে বড় আসতেছে না ছোট আসতেছে। বড় আসলে পরিবহন করা যাবে না, ছোট আসলে পরিবহন করা যাবে, ঝামেলা শেষ। আর যদি এমন হয় কিছুই দেওয়া নেই, কিছুই না দেওয়া থাকলে যে জিনিসটা আমি ম্যাথমেটিক্যালি বললাম ওইটা থিওরিটিক্যালি ব্যাখ্যা করবো। যা সূত্র লিখবা, আমরা জানি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি, ওইখান থেকে পি এর মান বের করবা। পি এর মান বলতে পি এর সমীকরণটা, মানে ধরো এরকম আসলো যে কিচ্ছু দেওয়া নেই, তাহলে তুমি এই কাজটা করো। আমরা জানি পিভি ইকুয়াল টু ডাব্লিউ আরটি বাই এম ভি, এইটা লিখে তারপরে বললো যে গ্যাস 200 এটিএম চাপ সহ্য করতে পারে, তাহলে পি যদি 200 এটিএম এর চেয়ে বড় হয় তাহলে সিলিন্ডারে পরিবহন করা যাবে, পি যদি 200 এটিএম এর চেয়ে যাবে না, আর পি যদি 200 এটিএম এর চেয়ে ছোট হয় তাহলে পরিবহন করা যাবে। ঠিক আছে? অনেক সময় ওরা বলবে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, তোমাদের মাঝে মাঝে কিছু মিস ইন্টারপ্রিট হয়, ওরা তোমাকে বলছে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, ঠিক আছে, কিন্তু ওরা কোনো ডাটা দেয় না। তুমি ভাবছো ডাটা নেই তার মানে গাণিতিক ভাবে ব্যাখ্যা করা যাবে না, এই যে আমি একটা সূত্র লিখলাম এটাও কিন্তু গাণিতিক ভাবে ব্যাখ্যা, বুঝছো? মানে গাণিতিক ভাবে ব্যাখ্যাতে সবসময় যে ডাটা থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় আছে ডাটা থাকে না, কিন্তু আমরা মানে সূত্র দিয়ে লিখি, ওইটাও গাণিতিক ভাবে ব্যাখ্যা বোঝায়। ঠিক আছে? তো সবসময় যে ডাটা খুঁজতে হবে এমন, মানে যেটা যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমার মনে হয় চ্যাপ্টার 1-এ তোমাদের আর বিশেষ কোনো ঝামেলা নেই, থাকলে তো নেক্সট বৃহস্পতিবার পরীক্ষা এর মধ্যে আছেই। এই দুইটা চ্যাপ্টারের পরীক্ষাটা দিলে তোমাদের সেকেন্ড পেপারে 3টা সেট, বুঝছো? মানে যাদের জৈব যৌগে খুব বেশি উইকনেস তাদের জন্য এই পরীক্ষাটা খুব ভাইটাল। এটা যদি মোটামুটি ভালো মতো দিতে পারো, আমি যে কোশ্চেন গুলো করবো ওইটার আদলে 3টা সেট পেয়ে যাবা কনফার্ম, 100% গ্যারান্টি। তার মানে হচ্ছে তোমার 30-এর নিশ্চয়তা থাকতেছে। এবার পরিমাণগত রসায়নটা আর জৈব যৌগটা যার যেটা ভালো লাগে, মানে এরপর আর একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার একটু মোটামুটি পড়ে যেতে পারলে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি রিটার্নে বুঝছো আমার মতে চোখ বন্ধ করে 45 তোলা যায়। এমসিকিউতে হয়তো 20-এর উপরে তোলা একটু কষ্ট যদি সবাই মিলে পরীক্ষা না দাও, মানে একা একা পরীক্ষা দিবে, কিন্তু চোখ বন্ধ করে কেমিস্ট্রিতে রিটার্নে 45 চোখ বন্ধ করে পাবা। মোটামুটি 47-48-এর নিচে কেমিস্ট্রি রিটার্নে আনা টাফ, মানে আমার মতে। ধরো 40-এর নিচে পাইতে হলে আমার মতে অনেক বেশি পরিশ্রম করা লাগবে, একেবারে হাইয়েস্ট লেভেলের ফাঁকিবাজি ছাড়া কেমিস্ট্রি রিটার্নে 40-এর নিচে নামানো টাফ। কারণ যদি ইনকেস ম্যাথ না করে যাও, থিওরি আছে, থিওরি লিখেও অ্যাটলিস্ট 10-এ 8-9 পাওয়া যায়, বুঝছো? আচ্ছা তাহলে এক শেষ। আচ্ছা 4 অধ্যায় আমরা গতদিন একটা ম্যাথ করি নাই, এটা আমার ম্যাথটা করতে দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছিলাম। তোমরা এই ম্যাথটা এখন একটু ট্রাই করো, তারপরে আমরা 4 অধ্যায়ের বাকি সবকিছু নিয়ে আলোচনা করবো। দেখা যাচ্ছে? ওকে, এই ম্যাথটা সবাই একটু ট্রাই করো। তাপমাত্রাটা বলা নেই এখানে, তাপমাত্রা মনে করো 30°C, টি হচ্ছে 30°C। অঙ্কটা করো, বুঝে বুঝে করো, তোমাদের জানা ডাটা দিয়ে হয়ে যাবে, না হইলে আমি তো আছি।
46 মোলার। মারছে এত বেশি? আমি আন্দাজে দিছি, কিন্তু এত তো হওয়ার কথা না। বিজারণ বিভবের মান তো আমি 0.05 দিছি, এত হবে না বুঝছো। 3-4 মোলার এরকম হইতে পারে, এত বেশি হবে। আরো কয়েকজন একটু করো তো। আর কারো আসছে? 2.605 2.605 এরকম আসলো। 3.5 মতো হওয়ার কথা বুঝছো, আমার যতদূর মনে পড়ে, এক্সাক্ট মনে নেই যদিও। আচ্ছা, আরো 2-1 জন করুক। 6.78। 6.78 আসছে। হ্যাঁ দাদা। 2 দিয়ে ভাগ দিছো? হাইড্রোজেন গ্যাসের পার্শিয়াল প্রেসার কি এখানে 1 ধরবো? স্বাভাবিক, যেহেতু কিছু বলা নেই, ওটা তো আমরা নরমালি একই ধরি। তাহলে তো দাদা ওই 6.78 আসে। 2 দিয়ে ভাগ দিছো? আচ্ছা থাক, অঙ্কটা আমি করে দিই। তোমরা এই টাইপের অঙ্ক আগে করো নাই, সো একটু ভুল হইতেই পারে। আমি করি, তোমরা আগে মিলাম। তার আগে আমি একটু বলে নিই, অর্ধকোষের জন্য নার্স সমীকরণের অঙ্ক সচরাচর অ্যাডমিশনে বেশি আসে বুঝছো। আমরা তো আগের দিন যত যা করছি পূর্ণ কোষ, কিন্তু ওরা যে তোমাকে সবসময় পূর্ণ কোষের জন্যই দেবে আর কোনো গ্যারান্টি নেই, ওরা অর্ধকোষের জন্য দিতে পারে। যেমন এটা একটা অর্ধকোষ, তো অর্ধকোষের জন্য দিলে একটু খেয়াল করবা ওরা বিজারণ বিভবের জন্য দিচ্ছে না জারণ বিভবের জন্য দিচ্ছে। কারণ একটা অর্ধকোষ একই জিনিস উল্টাই দিলে জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ হয়ে যায়, এতটুকু আইডিয়া তো তোমাদের সবার আছে। তো বিজারণ বিভবের জন্য দিলে বিক্রিয়াটা এমন ভাবে লিখবা যাতে বিজারণ বোঝায়, জারণ বিভবের জন্য দিলে বিক্রিয়া এমন ভাবে লিখবা যাতে জারণ বোঝায়। যেমন ধরো আমাকে এখানে বলছে হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ বিভব কত, তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা লিখতে হবে এমন ভাবে 2H প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু হাইড্রোজেন। ঠিক আছে, কোশ্চেন করতে পারো যে এটাকে আমরা H প্লাস ইলেকট্রন ইকুয়াল টু H2 এভাবে লিখতে পারি কিনা। অবশ্যই পারি বুঝছো, মানে কেউ যদি মন চায় সে এইভাবেও লিখতে পারো, কিছু আসবে যাবে না, তুমি সমতা যেমনে করো। সচরাচর আমরা এটা লিখে অভ্যস্ত, তাই আমরা এটা লিখতেছি। হ্যাঁ, এখন আসো এটা কেন লিখলাম আবার ক্লিয়ার হও। এই যে আমাকে বলছে বিজারণ বিভবের মান এত, ঠিক আছে, তাইলে আমি বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া লিখবো। যদি আমাকে বলতো জারণ বিভবের মান কত, তাহলে আমরা কি লিখতাম তাড়াতাড়ি? H2 - 2 ইলেকট্রন ইকুয়াল টু 2H প্লাস। সো আশা করি এতটুকু তোমরা পারবে। বিজারণ বিভব বলে বিক্রিয়াটা এমন ভাবে লিখতে হবে যাতে বিজারণ বোঝায়, জারণ বিভব বলে বিক্রিয়াটা এমন ভাবে লিখতে হবে যাতে জারণ বোঝায়। এখন আসো এই বিক্রিয়াটার জন্য এখন আমরা নার্স্ট ইকুয়েশন লিখব, জাস্ট এই বিক্রিয়াটার জন্য। তাহলে আমাদের সূত্র কি হবে? ই সেল ইকুয়াল টু ই নট সেল। খেয়াল করো আমার এখানে টেম্পারেচার কিন্তু 30, এখানে আমার টেম্পারেচার ওরা 25 দেয় নাই, সো আমি শর্টকাট ইউজ করতে পারবো না। তাহলে আমি সরাসরি মান বসাই 8.314 ইন্টু 303 ডিভাইডেড বাই, আচ্ছা খেয়াল রাখো তোমরা যদি এই বিক্রিয়াটা নাও তাহলে এন এর মান হবে 2, কেউ যদি এই বিক্রিয়াটা নেয় তাহলে এন এর মান হবে 1। এটা কোনো ফ্যাক্টর না, এন এর মান যা খুশি তাই। তাহলে আমি এই বক্সেরটা নিচ্ছি, তাহলে আমার এন এর মান হবে 2, দেন 96500। এরপর হচ্ছে লন, খেয়াল করো আমি 2.303 নিইনি, সো আমি এখানে লন নিলাম। কেউ যদি 2.303 নিত তাহলে সে লগ নিত আর কি। এবার আসো লন অফ এই বিক্রিয়ার উৎপাদ বাই এই বিক্রিয়ার বিক্রিয়ক, ঠিক আছে। এখন আসো হাইড্রোজেনের সক্রিয় ভর কি?
হাইড্রোজেনের সক্রিয় ভর হচ্ছে তার আংশিক চাপ। আমি তোমাদের আগেও বলছি লনের পর এখানে কেপি কেসি, মানে বেসিক্যালি এখানে লনের পর সাম্য ধ্রুবক বসবে। তাহলে এখানে উৎপাদ হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ই হচ্ছে তার আংশিক চাপ, সক্রিয় ভর। তাহলে আমরা লিখি পি অফ H2। এই সব অঙ্কে হাইড্রোজেন, সব ক্ষেত্রে হাইড্রোজেন আংশিক চাপ আমরা 1 ধরে নিই, কিন্তু যদি এমন হয়তো এখানে হাইড্রোজেনের আংশিক চাপ অন্য কিছু, মানে অনেক সময় হাইড্রোজেনের আংশিক চাপ ওরা যদি দিয়ে দেয়, তাহলে সেই আংশিক চাপটা আমরা এখানে বসাইতাম, ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে H+, সো H+ এর ঘনমাত্রা 2 আছে, এটা স্কয়ার হয়ে যাবে। জাস্ট আমাকে বলো এই যে লাইনটা লিখলাম এটা বুঝছো কিনা? এটা ই সেল না লিখে এটাকে হাফ সেল এইভাবেও লিখতে পারো, H+/H2, তোমার যেটা ইচ্ছা। মানে এটা যেহেতু একটা হাফ সেল, সেল না লিখে ই অফ H+/H2 এভাবেও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা, ওতে কিছু আসে যায় না। এই ম্যাথটা বাদে অন্য ম্যাথগুলোতে ই সেলের যে ম্যাথগুলো আছে সেখানে যদি আমার আংশিক চাপ দেওয়া থাকে ওটাতে ইউজ করবো না? অবশ্যই করব। যদি আমার হাইড্রোজেনের আংশিক চাপ ওরা দিয়ে দেয়, তাহলে আমাকে পি অফ H2 থেকে ওইটা বসাইতে হবে, আমি যেটা বললাম। বুঝতে পারছো? অন্যগুলো তো ঘনমাত্রা ইউজ করবো আর এটার আংশিক চাপ ইউজ করবো। এটা নিয়ে আমি একটু পরে কথা বলি, এটা আমি কোশ্চেনটা সবার জন্য করতাম, ঠিক আছে? এটা একটু আমি পরে বলছি এটা নিয়ে কথা। বাট আমি জাস্ট আপাতত এইটুকু বলি, এই অঙ্কে যদি ওরা হাইড্রোজেনের আংশিক চাপ দিয়ে দিত, তাহলে পি অফ H2 থেকে আমি হাইড্রোজেনের আংশিক চাপ বসাই, ঠিক আছে? যদি ওরা দিয়ে দিত, দেয় নাই, তার মানে এটা 1 বসবে। ওকে, সবাই আমাকে বলো ইনট সেলের মান কত? 0 ফাইন। আর ই অফ H+/H2 এটার মান কত? 0.05। অবশ্যই, কারণ আমরা যখন বিজারণ বিক্রিয়া লিখতেছি তাহলে এই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে বিজারণ বিভব। বুঝতে পারছো? যেহেতু আমি এখানে একটা বিজারণ বিক্রিয়া লিখছি, তাহলে আমার এই বিভবটা হয়ে যাচ্ছে বিজারণ বিভব। ওকে, তাহলে এখানে আমি মান বসাই 0.05 সমান 0 মাইনাস, এটা ক্যালকুলেট করো ln অফ 1/H+ এর হোল স্কয়ার। এখান থেকে তোমাকে H+ এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এখন বলো কে জানি বের করছিল, এখান থেকে H+ এর মান কত হবে? কত? 6.78। শিওর তো? হ্যাঁ দাদা, তাই তো আসছে। একটু আরেক দুই একজন ক্যালকুলেট করে দেখো তো, রাখতেছে। যেখানে ছিলাম, এই সবার এটাই আসছে তো 6.78? হ্যাঁ দাদা। ওকে ফাইন। এখন আমি কোশ্চেনটা করছি, দেখো কি কত ঘনমাত্রার H2SO4 দ্রবণ। আমরা অ্যান্সার বের করছি H+ এর ঘনমাত্রা 6.78, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে H+ এর ঘনমাত্রা যদি 6.78 হয়, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আসবে আমার এটার অর্ধেক, তার মানে 3.39। শুভজ্যোতি সবই ঠিক ছিল, তাহলে আগের বার 2 দিয়ে ভাগ করাটা হয় না, আমিও সেটাই ভাবতেছি। বুঝছো? দাদা 2 দিয়ে ভাগ দেওয়ার কারণটা
ওই উপরে নিচে তাকাও, এই দুইটা লাইন দেখো। H+ এর ঘনমাত্রা আমি এটা বের করছি, আমার কোশ্চেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে। তাহলে H+ এর ঘনমাত্রা যদি এটা হয়, সালফিউরিক অ্যাসিড কি তার অর্ধেক হবে না? ঠিক আছে বুঝতে পারছো? যদি আমি বলতাম HCl দ্রবণ, তাহলে H+ এর ঘনমাত্রা যা HCl ও তাই হইতো। এতটুকু তো তোমাদের বুঝার কথা। এটা তো আমরা সেই অম্লক্ষারক সাম্যাবস্থার আমাদের প্রথম যে ম্যাথ ছিল, সবচেয়ে সিম্পল যে ম্যাথটা ছিল, সেটাই ছিল এইটা। তখন সালফিউরিক অ্যাসিড থেকে H+ বের করতাম, এখন উল্টাটা করতেছি, H+ থেকে সালফিউরিক অ্যাসিড বের করতেছি। ওকে, তাহলে তোমরা আমাকে বলো এই নিয়মের অঙ্কগুলোতে কোনো কনফিউশন আছে কিনা? দাদা ওই চাপ মানে আংশিক চাপ আর মোলার ঘনমাত্রা নেওয়া হলো না ভিন্ন, ওইটা একটু বলবেন? এবার ফাইন, এবার আমাকে একটা জিনিস তোমরা বলো, আমি এখানে নিচ্ছি আংশিক চাপ, এখানে নিচ্ছি মোলার ঘনমাত্রা, তাতে আমার কি কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে? তাতে কি আমি এখানে ভোল্ট একক মানে আমার ইনর সেলের একক কি ঠিক থাকবে? শ্রমিক বা যে কেউ বলতে পারো। আমি এখানে ধরো আংশিক চাপ নিচ্ছি, এখানে নিচ্ছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা কি নেওয়া যাবে কি যাবে না? যাবে দাদা। যাবে, ফাইন। আমাকে বলো এই P of H2 এটার একক কি? এটিএম। তোমাদের মনে আছে আমি বলছিলাম যে সক্রিয় ভরের কোনো একক হয় না, সক্রিয় ভর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভরের স্ট্যান্ডার্ডের সাপেক্ষে আরেকটার অনুপাত, মনে আছে? মানে P of H2 এটারও কোনো একক নেই, এই হাইড্রোজেন আয়ন এটারও কোনো একক নেই। সক্রিয় ভর মানে হচ্ছে ঘনমাত্রা বাই 1 মোলার ঘনমাত্রা। আংশিক চাপের ক্ষেত্রে আংশিক চাপ বাই 1 atm। ঠিক আছে, মানে সক্রিয় ভরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কখনো প্র্যাকটিক্যালি কোনো একক হয় না। সো P of H2 হাইড্রোজেন আয়ন এগুলো হচ্ছে এককহীন। এককহীন হওয়ার কারণে তুমি এখানে এদেরকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, একটা এটিএম আর একটা মানে একটা চাপ একটা ঘনমাত্রা, কিন্তু দুইটাই সক্রিয় ভর, সো আমার ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। তাতে আমার ইনর সেলের অ্যান্সারে কোনো ভেরিয়েশন হবে না। সচরাচর আমাদের হাইড্রোজেন আয়নের আংশিক চাপ একই দিয়ে দেওয়া হয়, কিন্তু গুহ স্যারের বইতে কিছু ম্যাথ পাবা যাতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আংশিক চাপ দেওয়া আছে, এরকম দুই একটা ম্যাথ আছে। ঠিক আছে, অনেকে তো উদ্ভাত লেকচার শিটও করো, ওদের লেকচার শিট খুললেও ওরকম এরকম কিছু ম্যাথ পাবা চাপ দিয়ে, কিচ্ছু না, এখানে খালি হাইড্রোজেনের আংশিক চাপটা বসাইতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, তোমাদের আমি এই যে বলছিলাম যে পুরুত্বের কিছু ম্যাথ করতে পুরাণ তপন থেকে, তুই একজন আমার প্রবলেম দিছো, এছাড়া মানে কেউ কি করছো? মানে করছো বলতে এটা বুঝাচ্ছি যারা করছো তাদের কি পুরুত্বের ম্যাথে কোনো প্রবলেম হয়েছে কিনা? ওকে, করছো কি করো নাই সেটাও এখনো জানি না, যদি করে থাকো আশা করি কি হবে না। তাহলে দেখো এই চ্যাপ্টারে আর হচ্ছে বাকি থাকতেছে তোমাদের স্টোরেজ সেলের ওই প্যারাটা, তাই তো? স্টোরেজ সেল থেকে কোনটাতে কি পড়তে হবে দেখি, যদি পসিবল হয় নোট দিব, নাহলে আমি তোমাদের স্পেসিফিক ভাবে বলে দিব যে এই দুইটা বিক্রিয়া পড়ো। খুব অল্প পড়া, কিন্তু অল্প একটুর মধ্যে যেটুকু বলবো ওইটুকু একটু ডিটেলসে ভালো মতো পড়া লাগবে, এই যা, এছাড়া এখানে আর কিছু নেই। আর হচ্ছে আমার মেইন কথা যেটা, তাইলে আমার বাকি থাকলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর সাজেশনটা দেওয়া বাকি, কালকে দিয়ে দিব। এক অধ্যায়ের কিছু নোট দেওয়া বাকি, কালকে দিয়ে দিব। আর হচ্ছে আর কি কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই। আর এখানে তো আর তেমন কোনো ক্যাটাগরির ম্যাথ নেই যে ম্যাথে তোমাদের আটকাবে, যদি দুই একটা সামনে আসে দেখা যাবে। এই ক্যাটাগরির ম্যাথটা বাকি ছিল, এটা তো করাই দিলাম। তাইলে তোমাদের রবিবার থেকে আমরা শুরু করতেছি, হ্যাঁ, পরিমাণগত রসায়ন। রবিবারের ক্লাসটা একটু মানে লাইভ করার ট্রাই করো, রবিবারের ক্লাসটা ভিডিও দেখে প্রবলেম আছে, কারণ নর্মালিটি মোলালি বিশেষ করে মোলালিটির ম্যাথ গুলো রবিবার করাবো। ওটা ইনস্ট্যান্ট না বুঝলে পরে বোঝানো আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, বুঝছো? মানে ওইটা হচ্ছে অঙ্ক করে সবসময় বোঝানো যায় না। রবিবারের ক্লাসটা একটু ভাইটাল, ওইটা একটু কেয়ারফুলি পুরো অ্যাটেনশন নিয়ে করো। ওই দিন হচ্ছে বিশেষ করে মোলালিটি নর্মালিটি এই ম্যাথ গুলো করাবো, বুঝছো? মোলারিটির ম্যাথ তো হরহামেশা করছি, কিন্তু মোলালিটি নর্মালিটি ম্যাথ তোমরা করো না। রবিবার বেসিক্যালি আমি ওই ম্যাথ গুলো করাবো। তাহলে এই রবিবার আর মঙ্গলবার মানে এই দুই দিনের মধ্যে মোটামুটি পরিমাণগত রসায়ন সাইজ হয়ে যাবে। তাহলে তোমরা আপাতত এক অধ্যায়ের কোশ্চেন গুলো, সবচেয়ে সহজ দুইটা অধ্যায় 1 আর 4, সেকেন্ড পেপার পুরো কেমিস্ট্রিতে হচ্ছে সহজ চ্যাপ্টার আর পাবা না। সো অল্প একটু পড়া, একটু গুছাই রাখো, বুঝছো? থিওরি এমসিকিউ মিলায় যা যা আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
তাহলে ওই যে অধিক পেষণযোগ্য কম পেষণযোগ্য বুঝি নাই, আরেকবার বলো। ওই যে জেড এর মানের ডিফারেন্স হলো অধিক পেষণযোগ্য কম পেষণযোগ্য বই যেটা লাইন লাগবে না, বাদ দাও। কোনো দরকার নেই, পেষণ গুণাঙ্কের সংজ্ঞা পড়ছি যথেষ্ট। এরপরে মানে আমি তোমার কোশ্চেন যে কয়টা দিছি ওই কয়টা কোশ্চেন পড়ো, ওর বাইরে কোশ্চেন পড়ার দরকার নেই, বুঝছো? মানে সাজেশন মিলায়, শর্ট কোশ্চেন মিলায়, সংজ্ঞা মিলায় যে কয়টা কোশ্চেন দিছি জাস্ট ওই কয়টা কোশ্চেন বলো, ওর বাইরে আপাতত টানা হেঁচড়া করার দরকার নেই। যদি লাগে আমি দিব, যদি মনে করি এর বাইরে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমিই দিব, ঠিক আছে? তুমি যদি নিজে নিজে কিছু পড়তে পড়ো সেটা সেটা তো অবশ্যই, আপাতত যতটুকু দিচ্ছে ওইটুকু আগে ভালো মতো শেষ করো, তাতেই আপাতত হচ্ছে। ভাই বিওডি সিওডির একটা ম্যাথ করাই দিবেন 4 নাম্বারটা নাকি 1 2 3? 4 নাম্বার এখন করাবো না, 4 নাম্বার হচ্ছে আমি পরিমাণগত রসায়ন করাই তারপর। 4 নাম্বার বাদে অন্য যে কোনোটা হলে বলো, এটা 1 2 3 এর একটা একটু করাই দিলে ভালো হতো। কোনটা করাবো বলো? 1 2 থেকে যে কোনো একটা করাই দিলে ভালো হতো। ফাইন, যে কোনো একটা করাইলে হচ্ছে, তাই তো? তাহলে আসো, শীটটা সামনে আছে, আমি তো দেখতে পাচ্তেছি না, আমি তো আজকে ফ্রন্ট স্ক্রিন, বুঝছো? সামনে থাকলে আমাকে যে কোনো একটা ম্যাথ রিডিং করো, তাইলেই হবে। একটু কষ্ট করে 2 নাম্বারটা রিডিং করো, তাইলেই হবে। বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় একটি পুকুর থেকে কিছু পানি উঠিয়ে আনা হলো। আগে আমাকে বলো নমুনা পানির আয়তন কত? হ্যাঁ দাদা। আচ্ছা আমি আগে সূত্রটা লিখে নিই। হ্যাঁ, আমার সূত্রটা হচ্ছে এরকম, v1 মাইনাস v2 ইনটু x, xটা হচ্ছে মোলারিটি, ডিভাইডেড বাই নমুনা পানির আয়তন। অর্থাৎ তুমি শুরুতে কত পানি নিয়েছিলা এটাকে জাস্ট 1000 তে গুণ দিলে এটা আমার সরাসরি ppm এককে চলে যাবে। এবার বলো ফার্স্টে হচ্ছে নমুনা পানির আয়তন কত? 100 ml পানি প্লাস্টে নিয়ে পটাশিয়াম আয়োডাইড এর যথেষ্ট পরিমাণ যোগ করার পর দরকার নেই। সোডিয়াম থায়োসালফেটের আয়তন কত সেটা আমরা দ্রবণের আয়তন কত? সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। দাদা আমার তো প্রিন্ট আউট করা, তো প্রিন্ট আউটে দিয়ে কাটে দিচ্ছি। আচ্ছা এত কিছু দরকার নেই, আমরা জাস্ট 30টা সেকেন্ড টাইম দাও, আমি একটু এটা ঘুরে আসি, পিডিএফটা একবার দেখে আসি। সবাই দেখো 2 নাম্বার ম্যাথটা আমি যে পিডিএফটা দিছি তার 2 নাম্বার ম্যাথ। তোমরা ফোকাস করবা হচ্ছে এই 4টা জিনিস, 100 মানে নমুনা পানির আয়তন কত, v1 কত, v2 কত, ঘনমাত্রা কত। ওরা দেখো বলছে নমুনা পানির আয়তন হচ্ছে 100, শুরুতে একটা কোনিক্যাল ফ্লাক্সে 100 ml নেওয়া হলো, নিয়ে তার ভিতরে পটাশিয়াম আয়োডাইড হ্যানতান হাবিজাবি যা খুশি তাই যোগ করুক, ওসব তোমার দেখার দরকার নেই। তুমি দেখবা সোডিয়াম থায়োসালফেটের আয়তন কত আর ঘনমাত্রা কত। তোরা বলতেছে শুরুতে সোডিয়াম থায়োসালফেটের আয়তন ছিল 12 আর ঘনমাত্রা ছিল 0.0। এরপর কি করা হবে, আইদার এই পানিটা ওরা ফেলে দিবে নাহলে নতুন ওই পানিটারই রেপ্লিকা নিবে, যাই হোক। এরপর দ্বিতীয়বার ওই 100 ml পানিকে যখন আমরা সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেট করলাম তখন সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা ছিল 8। তাহলে শুরুতে সোডিয়াম থায়োসালফেটের 12, এরপর সোডিয়াম থায়োসালফেটের 8 আয়তন, আর ঘনমাত্রা দুই ক্ষেত্রে সচরাচর একই থাকে 0.0 ডিভাইডেড বাই নমুনা পানির আয়তন 100, আর এটাকে ppm এ কনভার্ট করতে 1000 দিয়ে গুণ, এটা ক্যালকুলেট করে অ্যান্সার চলে আসে। বুঝছো, অঙ্কটা যত বড় সবসময় মনে রাখো, বিওডির অঙ্কটা যত বড় সলভ ঠিক তত ছোট। তোমার হচ্ছে এই 4টা জিনিস নিয়ে মাথা ঘামাবে, এর বাইরে ওরা পটাশিয়াম আয়োডাইড দেবে, অমুক জিনিস যোগ করা হলো দিলে এইটা দিবে সেইটা দিবে, যা খুশি তাই দিক, তুমি মাথা ঘামানোর দরকার নেই। তুমি দেখো v1 কত, v2 কত। v1 কিন্তু স্পেসিফিক সোডিয়াম থায়োসালফেটের আয়তন, তাও আবার মিলিলিটার এককে, অন্য কোনো এককে না। আর নমুনা পানির আয়তনও কিন্তু আমরা ধরতেছি মিলিলিটার এককে।
যদি এটা লিটারে থাকে 1000 গুণ দেওয়ার দরকার নেই, মানে এককের ব্যাপারগুলো একটু নিজেরা বুঝে নিতে। আমি তো প্রমাণ দেখাইছি, দরকার প্রমাণের সাথে একটু মিলাই। কনফিউশন থাকলে আবার দরকার আমাকে বলো, বাট দুই একটা অঙ্ক করলে আর এই কনফিউশন থাকে না, নিজে নিজেই বুঝে ফেলবে। 8 গুণ হবে না? 8 vx ছিল না সূত্রে? এই ওহো সরি 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 সরি, আমি তো 8ই বাদ দিছি, সরি। ভালো একটা জিনিস বলছি, সরি আমার খেয়াল নেই। ডাটা বসাইতে যে 8 এর কথা ভুলে গেছি। হ্যাঁ, এখানে একটা 8 ছিল। ভালো বলছো, নাহলে ভুল থেকে যাই। এটার অ্যান্সার কত? 6.4 ppm। হুম। আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? বিওডি ম্যাথ গুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ অলরেডি ঢাকা বোর্ড 17তে একবার এসে গেছে, সো ভবিষ্যতে যে আসবে না এর কোনো গ্যারান্টি। সো এই 3টা ম্যাথ হইলো একটু করো। ঠিক আছে, আজকে এমনি অনেক দেরিতে শুরু করছি, অলরেডি 10:30 বেজে গেছে, তোমরাও তো খাবার দাবা। আজকে শেষ করি। রবিবার এজ ইউজুয়াল টাইমে আমাদের মোলালিটি অঙ্কগুলো করলে মোটামুটি তোমাদের সিলেবাসটা এখন গুছাই আসছে। আর জৈব যৌগটা করাইতে পারলে আমার আর তেমন কোনো প্যারা নেই। আশা করতেছি পরীক্ষার ডেটও দিয়ে দেবে, তোমাদের এই কষ্টদায়ক অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে মুক্তি পাবা। ওকে, চেষ্টা করো। 2টা মাস তো আমাদের প্রায় পড়ানো, তো প্রায় 2 মাস হইতে চললো। 2 মাসে তো মোটামুটি ধরো 70% মতো গোছানো আছেই। বাকি একটা মাসে যেটুকু আছে ওইটুকু আর একটু করে একটু গুছাই ফেলতে পারলে হয়ে যায়। তাহলে আর অ্যাডমিশন নিয়েও বেশি টেনশন থাকবে। ইন্টারে যতটুকু তোমাদের করাচ্ছে, অ্যাডমিশনে জাস্ট মনে রাখবা 10%, মানে এখন 90% করা রাখতেছি টোটাল অ্যাডমিশনের সিলেবাসে। এরপরে পরীক্ষা ভালোই মনে হয়ে গেলে এরপরে অ্যাডমিশনের জন্য এক্সট্রা হয়তো 10% পড়া লাগবে। সো টাইম যতই কম থাকুক ওটা কোনো ফ্যাক্টর পড়বা না। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো লিভ। হ্যাঁ, ভালো থেকো।